ডাকসুর ভিপি জিএস পদে বিপুল ভোটে ছাত্র শিবিরের সাদিক কায়েম ফরহাদ মহিউদ্দিন জয়ী। কাল ডাকসুর ভোট গ্রহণ চলছে প্রস্তুতি। বাদ পড়া সংসদীয় আসন পুনর্বহাল দাবিতে বাগেরহাটে দ্বিতীয় দফায় ফের 2 দিনের হরতাল। ফরিদপুরেও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। গাজীপুরে ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা, থানায় অভিযোগ দিয়ে উল্টো ঘর ছাড়া ভুক্তভোগী পরিবার। নিরাপত্তা নিশ্চিতের দাবি। কিছু বললেই বলে যে তোরা আওয়ামী লীগের লোক, তোদেরকে মামলা দিব, মিথ্যা মামলা দিয়ে তো স্বামীকে ধরায় দিব। আমরা রাস্তায় ঘুরতেছি, তার ভয়ে জীবন বাঁচানোর জন্য আমরা নিজের বাড়িতে যেতে পারতেছি না। মাথার খুলি ছাড়াই প্রায় 6 মাস স্বাভাবিক জীবনযাপন ছবি শিক্ষার্থীর। খুলে রাখার ছবি ভাইরাল। সিলেটের ভোলাগঞ্জে প্রায় 30 লাখ ঘনফুট সাদা পাথর প্রতিস্থাপন। ভাঙা কাটা পাথরে দুর্ঘটনার শঙ্কা, সুনির্দিষ্ট পরিকল্পনার দাবি পরিবেশবিদদের। স্বাগত এখন জনপদে, সঙ্গে আছে মুজ্জুল হাফিজ। ডাকসু নির্বাচনে একচেটিয়া জয় পেয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। ভিপি জিএস ও এজিএস পদে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন একই প্যানেলের সাদিক কায়েম, এস.এম. ফরহাদ ও মোহাম্মদ মহিউদ্দিন খান। এ নিয়ে বিস্তারিত খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবন থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী বাইজিদ সাদ। সাদ, জানাবেন ডাকসু নির্বাচনের ফল নিয়ে সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি, আর বিজয়ীরা কি বলছেন? পাশাপাশি ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? উজ্জ্বল, যেমনটি বলছিলেন, ছাত্র শিবিরের ঐতিহাসিক জয় বলছেন তারা সমর্থক যারা রয়েছেন তারা বলছেন যে এই দীর্ঘ প্রতীক্ষা সেটির কিন্তু বাস্তবায়ন হয়েছে। এতদিন ধরে তারা যে পরিশ্রম করেছেন, মাঠ পর্যায়ে কাজ করেছেন, সাধারণ শিক্ষার্থীদের কাছে গিয়েছেন, সেটির প্রতিফলন কিন্তু এই ফলাফলের মাধ্যমে ঘটেছে, সেটি কিন্তু তারা বলছেন। আমরা কথা বলেছিলাম শিবিরের সভাপতি, কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সঙ্গে। তিনি বলেছেন যে তিনি আসলে নির্দেশনা দিয়েছেন যে শিবিরের যারা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যারা প্যানেলে যারা জয়ী হয়েছেন তাদেরকে নির্দেশনা দিয়েছেন যে বিজয়ী হওয়ার পরে আসলে বিজয় মিছিল সেটা আসলে করার জন্য তিনি নিষেধ করেছেন, যে সেটি করা যাবে না। এর বদলে গণ অভ্যুত্থানে যে সকল শহীদ হয়েছেন তাদের কবরস্থানে তারা যাবেন, তাদের কবর জিয়ারত করবেন এবং সেই সাথে সাথে শহীদ পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের সাথে কিন্তু দেখা করবেন, এমনটি তারা জানিয়েছেন। এবং শিবিরের সভাপতি বলেছেন যে এটি তাদের কাছে একটি ঐতিহাসিক বিজয় এবং এই বিজয়টি শুধুমাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলের নয়, এটি সাধারণ শিক্ষার্থী সহ যারা নির্বাচনে দাঁড়িয়েছিল সকল প্রার্থীদের কিন্তু এই বিজয়, তেমনটি কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং একই সঙ্গে জানিয়েছেন যে শুধুমাত্র শিবির সমর্থিত প্যানেল নয়, যারা নির্বাচনে ছিল তাদের ইশতেহার সহকারে সবার ইশতেহার নিয়ে ডাকসু সংস্কারে তারা কাজ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে, যে কোনো প্রয়োজনে তারা পাশে দাঁড়াবে, তেমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং তারা বলছেন যে সাধারণ শিক্ষার্থীদের যে চাওয়া, সেই চাওয়ার প্রতিফলন কিন্তু এখানে ঘটেছে। এবং সেই সাথে সাথে গতকাল যেসব অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেগুলোর বাইরে গিয়ে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কথা তারা বলছেন। এবং সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু বলছেন যে এই যে ছাত্র শিবিরের যে বিজয়টি হয়েছে এটি তাদের যে প্রত্যাশা সেটির প্রতিফলন ঘটেছে। এই ছিল আমার কাছে সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত ছিলেন সহকর্মী বাইজিদ সাদ। এদিকে 33 বছর পর অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। কাল সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এদিকে প্রার্থীতা ফিরে পেতে মধ্যরাতে নির্বাচন কমিশনে থাকা শিক্ষককে অবরোধ করে রাখার অভিযোগ উঠেছে অমর্ত্য রায়ের সমর্থকদের বিরুদ্ধে। নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে বইছে উৎসবমুখর পরিবেশ। প্রার্থীরা নির্বাচনী প্রচারের শেষ সময় পর্যন্ত ছুটছেন আবাসিক হল, বিভাগ ও জনসমাগম ঘটে এমন স্থানগুলোতে। তফসিল অনুযায়ী মঙ্গলবার রাত 12টা পর্যন্ত ছিল প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার চালানোর সুযোগ। 29 আগস্ট থেকে শুরু হওয়া প্রচার শেষ হয়েছে। মোট 178 জন প্রার্থী
প্রতিদ্বন্দ্বিতা করছেন জ্যাকসুর 25টি পদের জন্য। তবে উৎসবমুখর এই প্রচারেও মাঝে দেখা গেছে আচরণবিধি লঙ্ঘের নানা চিত্র। নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে মোতায়েন করা হবে প্রায় 1200 পুলিশ সদস্য। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর উপস্থিতি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পুনরায় আবেদন করেছে জ্যাকসু নির্বাচন কমিশন। জ্যাকসু নির্বাচন আয়োজনের সবশেষ খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির এবং রাকসুর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশের খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত আছেন মারুফ হাসান। প্রথমে যাচ্ছি হুমায়ুনের কাছে। হুমায়ুন, জানাবেন আগামীকালের জ্যাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, পাশাপাশি আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ রয়েছে কিনা? হাফিজ, ৩৬ জুলাই মানে জুলাই বিপ্লবের ফসল হিসেবে কিন্তু ৩৩ বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বহুল কাঙ্ক্ষিত জাকসু নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে এবং সেই লক্ষ্যে কিন্তু এখানকার প্রার্থী, ভোটার এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন এবং নির্বাচন কমিশন কিন্তু পুরোপুরি প্রস্তুতি নিয়েছে। আমরা দেখেছি আগামীকালের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে কিন্তু ভোটের ব্যালট পেপার এবং ভোটের বাক্স এবং বুথগুলো কিন্তু তৈরি করা হচ্ছে এবং গতকাল মধ্যরাতে কিন্তু প্রচারণা শেষ হয়েছে। সে কারণে কিন্তু আজকে সাধারণ শিক্ষার্থী কিংবা ভোটার প্রার্থী কাউকেই কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এখনো পর্যন্ত সরব দেখা যায়নি, যেহেতু প্রচারণা শেষ হয়েছে। এছাড়াও কিন্তু অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিলকে কেন্দ্র করে কিন্তু ভোর রাত পর্যন্ত যে সিনেট ভবনে নির্বাচন কমিশন কার্যালয়ে কিন্তু একটি হট্টগোলের ঘটনা ঘটেছিল। তার প্রার্থিতা যেহেতু গতকাল দুপুরে আদালত ফিরিয়ে দিয়েছিল, কিন্তু সেটি আবার বিকেলে কিন্তু অমর্ত্য রায়ের প্রার্থিতা আবার চেম্বার জজ আদালত বাতিল করে, সে কারণে কিন্তু জাকসু নির্বাচন কমিশন তার প্রার্থিতা ফিরিয়ে দিতে পারেনি। কিন্তু সেই প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু সম্প্রীতির ঐক্য প্যানেলে যে মানে বাম সমর্থিত সংগঠনে যারা রয়েছে তারা কিন্তু নির্বাচন কমিশনে ভোর রাত পর্যন্ত এখানকার যে ভিসি, নির্বাচন কমিশনের সদস্য সচিব, প্রক্টর এবং সহকারী নির্বাচন কমিশনার তাদের সাথে উত্তপ্ত বাক বিনিময় করে একটা অপ্রীতিকর পরিস্থিতির কিন্তু সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে কিন্তু ছাত্র শিবির, ছাত্র দল সহ অন্যান্য যারা প্যানেলের প্রার্থী রয়েছেন তারা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ভোর রাতের দিকে কিন্তু প্রক্টোরিয়াল বডির যারা রয়েছে নির্বাচন কমিশনের সদস্য তারা কিন্তু স্থান ত্যাগ করেছিলেন। তো মোটামুটি আজকে নিরুত্তাপ বলা যাচ্ছে এই মুহূর্তে। তবে আমার মনে হচ্ছে দুপুরের পর থেকে শিক্ষার্থীরা আবার সরব হবেন এবং আপনি যেমনটি বলছিলেন যে কোনো অভিযোগ রয়েছে কিনা, না, এই পর্যন্ত আসলে নির্বাচন নিয়ে তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে প্রস্তুতির যে বিষয়টি সেটি নজরে এসেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা 1200 পুলিশ সদস্য কিন্তু দায়িত্ব পালন করবেন, এছাড়া আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রার্থীরা কিন্তু স্ট্রাইকিং ফোর্স হিসাবে সেনাবাহিনী নিয়োগের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন। এই ছিল আমার কাছে জাকসুর সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত। এবারে যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। মারুফ, জানাবেন রাকসুর নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশের সবশেষ কি তথ্য রয়েছে? করছে এখানে আজকে শিক্ষার্থীদের মাঝে একটু জানার আগ্রহ আসলে কারা প্রার্থী তার তালিকায় থাকছেন। তবে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের আমরা সিদ্ধান্ত দেখতে পাইনি। তারা কিছুক্ষণ আগে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি, তিনি বলছেন যে নির্বাচনের যে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ সেটি যে কোনো সময় আমরা করব, তবে আমরা এখানে নির্ভুল একটি তালিকা প্রকাশের জন্য একটু সময় নিচ্ছি, তারা এটি বলছেন। আপনাকে একটু তথ্য আমি দিয়ে রাখি যে এ পর্যন্ত রাকসুর যে কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য সেখানে 322টি বিভিন্ন পদে কিন্তু নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম দাখিল করা হয়েছে, যেখানে সিনেট প্রতিনিধির জন্য 62টি এবং শুধুমাত্র রাকসুর জন্য সেখানে 260টি ফর্ম কিন্তু জমা করা হয়েছে, যার মধ্যে ভিপি পদে লড়বেন 20 জন এবং এখানে এজিএস এবং জিএস পদে 15 জন করে কিন্তু লড়াই করবেন। পাশাপাশি অন্যান্য যেসব পদগুলো আছে সেগুলোতে আমরা প্রার্থীদের যে মনোনয়ন ফর্ম দাখিল সেটি কিন্তু দেখেছি যে অনেক বেশি। আরেকটু তথ্য আপনাকে বলে রাখি, এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেয়েদের 6টি হল এবং ছেলেদের 11টি আবাসিক হল আছে। হলগুলোতে হল সংসদের জন্য এ পর্যন্ত আমরা দেখেছি যে 603টি মনোনয়ন ফর্ম কিন্তু দাখিল করেছেন এবং তাদের মধ্যেই কিন্তু পরবর্তীতে হলগুলোতে তারা প্রার্থীর তালিকার মধ্যে কারা কারা থাকছেন সেই বিষয় নিয়ে কিন্তু আমরা যখন এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রাথমিক তালিকাটি প্রকাশ করা হবে তারপরে কিন্তু আমরা জানতে পারবো। এখানে আমি বলি একটু পরেই হয়তো বা আমরা সেই
তথ্যটি আমরা পেয়ে যাব এবং আগামী 11ই সেপ্টেম্বর প্রকাশ করা হবে এই যারা এ পর্যন্ত এই তালিকায় বাতিল করবেন তাদের আপত্তি গ্রহণ করবে এবং সেটি নিষ্পত্তি চলবে এবং 13ই সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের তারিখ কিন্তু নির্ধারণ করা হয়েছে। 14ই সেপ্টেম্বর চূড়ান্তভাবে প্রার্থীদের যে তালিকা সেটি কিন্তু প্রকাশ করা হবে। আর 25শে সেপ্টেম্বর কিন্তু সেই দীর্ঘদিনের শিক্ষার্থীদের যে দাবি যে চাওয়া রাকসু নির্বাচন সেটি কিন্তু অনুষ্ঠিত হবে বলে আমরা কিন্তু জানতে পেরেছি। তবে ক্যাম্পাস জুড়ে নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু ধীরে ধীরে যত সময় গড়াচ্ছে ততই কিন্তু দেখতে পাচ্ছি চা আড্ডা থেকে শুরু করে শিক্ষার্থীরা যখন বিভিন্ন জায়গায় বসে গল্প গুজব করছেন তাদের কিন্তু আলোচনার প্রেক্ষাপটে কিন্তু এখন রাকসুকে কেন্দ্র করেই মূলত চলছে। হাফিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এই ছিল রাকসুর সবশেষ তথ্য। রাকসু জ্যাকসন নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। বাদপড়া সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে দ্বিতীয় দফায় ফের দুদিনের হরতাল কর্মসূচি চলছে। এ বিষয়ে আরও জানাতে বাগেরহাট থেকে যুক্ত আছেন রামিম চৌধুরী। রামিম, জানাবেন হরতাল পালনের চিত্র কেমন দেখছেন আর আন্দোলনকারীরা কি বলছেন? উজ্জ্বল, বাগেরহাটে কিন্তু 4টি আসন ছিল, তার থেকে একটি আসন কমিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন এবং তারপর থেকে কিন্তু প্রতিবাদে নেমেছেন এখানকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আজকে কিন্তু হরতাল কর্মসূচি পালন করা হচ্ছে 48 ঘন্টার। আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে এটি কিন্তু একটি মহাসড়ক এবং এই সড়কটি কিন্তু এখানকার বেশ গুরুত্বপূর্ণ একটি সড়ক এবং এই যে রাস্তাটি এই রাস্তাটি আটকে রাখা হয়েছে একেবারেই। এখান থেকে কিন্তু খুলনা মংলা, খুলনা ঢাকা, খুলনা বরিশাল সব রুটের যান চলাচল এই রাস্তা দিয়েই হয়। এই রাস্তাটি কিন্তু বন্ধ রয়েছে, যার ফলে কিন্তু একেবারেই যান চলাচল বন্ধ বললেই চলে। অনেকেই কিন্তু হেঁটে হেঁটে তাদের গন্তব্যে যাচ্ছেন। এই বাগেরহাট অংশের বেশিরভাগ রাস্তায় কিন্তু বন্ধ করে রাখা হয়েছে এই হরতালের কারণে। এর পাশাপাশি এখানকার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় বন্ধ করে রাখা হচ্ছে, বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানই। এখানে আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন, বিভিন্ন এলাকাতে কিন্তু মিছিল করছেন, বিক্ষোভ করছেন। তাদের একটাই দাবি যে বাগেরহাটের যে 4টি আসন ছিল সেই 4টি আসনই বহাল রাখতে হবে, আর তা যদি না হয় সেক্ষেত্রে কিন্তু বাগেরহাটের বিভিন্ন এলাকার যে উন্নয়ন প্রকল্পগুলো রয়েছে সেগুলো কিন্তু বাধাগ্রস্ত হবে। এর পাশাপাশি বাগেরহাটের যে বরাদ্দগুলো আসতো যে 4টি আসনে সেই বরাদ্দ কিন্তু অনেকাংশে কমে আসবে এবং 4টি আসন থেকে যে আসনটি কমিয়ে দেওয়া হয়েছে রামপাল মোংলা আসন, রামপাল মোংলার যে উপজেলাটি সেই উপজেলা কিন্তু বাগেরহাটের আর 2টি যে আসন রয়েছে সেই আসনের সাথে কিন্তু যুক্ত করে মোট 3টি আসন করা হয়েছে, যার ফলে একটি আসন কমার ফলে কিন্তু বাগেরহাটের যে বরাদ্দটি ছিল সংসদের সেই বরাদ্দ কিন্তু অনেকটাই কমে আসবে বলে এখানকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা কিন্তু বলছেন, যার ফলে কিন্তু বাগেরহাটবাসী ক্ষতিগ্রস্ত হবে। তো সেক্ষেত্রে বাগেরহাটের যে 4টি আসন সেটি কিন্তু বহাল রাখার দাবি তারা জানিয়েছেন এবং এই যে হরতাল কর্মসূচি সেটি কিন্তু 48 ঘন্টা ধরে চলবে টানা। এর আগেও আমরা দেখেছি যে গত একদিন আগেও কিন্তু তারা একটি হরতাল কর্মসূচি পালন করেছে এবং এখানকার সর্বদলীয় ঐক্য পরিষদে কিন্তু বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছেন। এর পাশাপাশি আমরা দেখেছি সাধারণ মানুষও কিন্তু এখানে সমর্থন জানিয়েছে এই হরতালে। মানুষের দুর্ভোগ হচ্ছে, আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু এখানে বিভিন্ন রাস্তা বন্ধ থাকার কারণে কিন্তু মানুষের যাতায়াতে অনেকটাই সমস্যা হচ্ছে এবং এখানে আমরা দেখেছি যে সাধারণ মানুষের যাতায়াতের সমস্যার পাশাপাশি এখানে কিন্তু যে জরুরি সেবাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে চালু রয়েছে। তবে সকলেরই একটাই দাবি যে বাগেরহাটের যে 4টি আসন রয়েছে সেই 4টি আসন পুনর্বহাল রাখা হোক। তো সব মিলে এই ছিল আমার কাছে বাগেরহাট থেকে উজ্জ্বল হরতালের সবশেষ খবর। যুক্ত ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। এদিকে সংসদীয় আসন সীমা পুনর্বহালের দাবিতে আজও ফরিদপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। সেই খবর জানাবেন সহকর্মী মফিজুর রহমান শিপন। শিপন, জানাবেন অবরোধের কারণে যান চলাচলের এখন কি পরিস্থিতি? আপনি জানেন যে আজ কিন্তু 3য় দিনের মতো মূলত অবরোধ কর্মসূচি পালন করছে এই অঞ্চলের মানুষ। তাদের দাবি হচ্ছে যে নির্বাচন কমিশন কর্তৃক যে আসন বিন্যাস করেছে সেখানে ফরিদপুর 4 সংসদীয় আসন থেকে 2টি ইউনিয়ন পার্শ্ববর্তী ফরিদপুর 2 সংসদীয় আসনে কিন্তু কেটে নেওয়া হয়েছে। এর
এর কারণেই কিন্তু তারা মূলত বসে উঠছে এবং সকাল 8টা থেকে শুরু হয়েছে এই অবরোধ কর্মসূচি এবং ঢাকা, খুলনা, ঢাকা, বরিশাল মহাসড়কের প্রায় 10টি জায়গায় কিন্তু এই অবরোধকারীরা তারা রাস্তায় ঘুরে ফেলে টায়ার জ্বালিয়ে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু অবরোধকারীরা গান বাজনা বাজাচ্ছে মানুষকে উৎসাহ দেওয়ার জন্য। অন্যদিকে আবার ছোট ছেলে মেয়েরাও দেখা যাচ্ছে যে কেউ ক্রিকেট কেউ ফুটবলও খেলছে রাস্তার উপরে, এমন পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি। তবে অবরোধকারীরা কিন্তু অ্যাম্বুলেন্স এবং জরুরি প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে, কাঁচামাল, সেগুলো কিন্তু ছেড়ে দিচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি ভাঙ্গা পৌর এলাকার পাশেই। আপনি নিশ্চয়ই আমার দেখতে পাচ্ছেন পিছনে প্রায় কয়েকশো ট্রাক, পণ্যবাহী ট্রাক কিন্তু আটকে আছে। যে ট্রাকগুলো বিভিন্ন জায়গা থেকে এসেছে, রাজধানীমুখীও, আবার কোনো কোনো ট্রাক ফরিদপুর হয়ে খুলনা, যশোর দিকে যাচ্ছে, এমনটি আমরা দেখতে পেয়েছি। অবরোধকারীদের সঙ্গে আমি কথা বলেছিলাম যে আপনাদের এই কর্মসূচি কবে নাগাদ বা কোন সময় নাগাদ প্রত্যাহার হতে পারে, মানুষের দুর্ভোগ বাড়ছে এই বিষয়ে তারা বলেছেন যে আমাদের যে দাবি সেটি আমাদের প্রাণের দাবি, আমাদের মা মাটির যে অংশ সেটি ভাঙার বাইরে আমরা কোনো মূল্যেই যাব না। নির্বাচন কমিশন সদয় হয়ে বিষয়টি বিবেচনা নিয়ে অতি সত্ত্বেই আমাদের দাবি মাইনে নিলে মানুষের দুর্ভোগও কমবে, আমাদেরও কষ্ট লাঘব হবে, এমনটি বলছে। তো আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু এই অবরোধকে ঘিরে প্রশাসনের লোকজন সক্রিয় দেখেছি। বিশেষ করে ভাঙ্গা যে গোল চত্বর রয়েছে সেই গোল চত্বর কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ঘুরছে এবং উপজেলা প্রশাসনের চারপাশে কিন্তু যৌথ বাহিনীর লোকজন অবস্থান নিয়েছে, যেহেতু উপজেলা প্রশাসন ঘেরাও কর্মসূচি একটা ছিল। তো সব মিলে বলতে হয় যে দক্ষিণ পশ্চিম অঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ কিন্তু একেবারেই বন্ধ, এই ফরিদপুর উপর দিয়ে বন্ধ রয়েছে। উজ্জ্বল ছিল ফরিদপুরের সর্বশেষ খবর অবরোধের। গাজীপুরের টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ব্যানার টানিয়ে ব্যবসা প্রতিষ্ঠান দখল চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনায় থানায় অভিযোগ দিয়ে উল্টো ঘরছাড়া হয়েছেন ভুক্তভোগী পরিবার। যদিও অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতারা বলছেন দখল নয়, পুনরুদ্ধার করা হয়েছে কার্যালয়টি। পুলিশ বলছে ঘটনার তদন্ত চলছে। ইফতেখার রায়হানের প্রতিবেদনে বিস্তারিত। একসময়ের কাপড়ের দোকান রাতারাতি পরিণত হয়েছে রাজনৈতিক কার্যালয়ে। রাতের আধারে দোকানটি দখলে নেয়ার অভিযোগ স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে টঙ্গীর এরশাদনগর এলাকায়। ভুক্তভোগীদের অভিযোগ 2005 সাল থেকে দোকানটির মালিক সাবেক 12 নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রশিদ খলিফা। তার মৃত্যুর পর দোকানটি বিভিন্ন ব্যক্তির নিকট ভাড়া দেন তার ছেলে সাইদুল ইসলাম ফালান। সবশেষ 2024 সালে দোকানটি ভাড়া নেন বিএনপি নেতা মিরাজ মিয়া। ফালানের অভিযোগ, গত বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর তার নিকট 7 লাখ টাকা চাঁদা দাবি করে স্থানীয় বিএনপি নেতা কামরুল ইসলাম। না দিলে ছাত্র আন্দোলনের মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। এরপর টাকা দিতে অস্বীকৃতি জানালে কামরুল ইসলাম, মিরাজ মিয়া ও স্বেচ্ছাসেবক দল নেতা আলাউদ্দিন যোগসাজশ করে রাতারাতি ব্যবসা প্রতিষ্ঠানটি দখল করে নেয়। এরশাদনগরের কোনো মানুষকে আজ পর্যন্ত শান্তিতে থাকতে দেয় নাই। আমার প্রত্যেক বিটাতে এসে আমাদের বের করে দিছে। আমরা আজকে রাস্তায় ঘুরতেছি তার ভয়ে, জীবন বাঁচানোর জন্য আমরা নিজের বাড়িতে যেতে পারতেছি না, আমার মেয়ে স্কুলে যেতে পারতেছে না। আমরা কি করবো? আমরা কার কাছে যাবো? এই ঘটনার বিচার দাবিতে থানায় অভিযোগ জানালে বাধে আরেক বিপত্তি। দফায় দফায় বাড়িতে অস্ত্রের মহড়া ও হত্যার হুমকিতে ঘরছাড়া ফালানের পুরো পরিবার। আমার শ্বশুর তিনিও একজন বিএনপি নেতা ছিল, তবুও তারা এই কথা বললে না। আমাদের স্বৈরাচারী বলে যে কিছু বললেই বলে যে তোরা আওয়ামী লীগের লোক, তোদেরকে মামলা দিব, মিথ্যা মামলা দিয়ে তো স্বামীকে ধরায় দিব। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বিএনপি নেতারা বলছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দোকানটি দখল করে নেয় রশিদ খলিফা। তবে এই অভিযোগের সত্যতা যাচাইয়ে কোনো প্রমাণ মেলেনি। এটা বৈধের মালিকই না, এটা তো পার্টির অফিসের জায়গা, সে দখল করে দোকান বানাইছে এবং সেই দোকান মিরাজের কাছে ডিট করে ভাড়া। এই ডিটেরও তো কোনো মূল্য নাই। যদি দোকান দখলই করতে হতো, দোকান তো আমার দখলই ছিল, আমি ভাড়া চালাইছি তার কাছ থেকে। আমি নিজে ভুক্তভোগী। উনি আমাকে 6 মাস ঘুরাইছে, আমার অ্যাডভান্সের টাকা দিবে, উনি আমার অ্যাডভান্সের টাকা এখনো ফেরত দেয় নাই। আমি আইনগত ব্যবস্থা নিব। আমি থানায় একটা অভিযোগ করেছি। প্রকাশ্যে ব্যবসা প্রতিষ্ঠান দখলের এই ঘটনা ঘটলেও নিশ্চুপ প্রশাসন। ভূমি সংক্রান্ত বিরোধ মেটানো পুলিশের কাজ নয় জানিয়ে এই কর্মকর্তা বলছেন তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। থানা পুলিশ অনুসন্ধান চালু রেখেছে এবং এই বিষয়ে তথ্য সংগ্রহ করা অব্যাহত রয়েছে। কোনো পক্ষে কিন্তু তাদের বরাদ্দপত্র বা এরকম কোনো মালিকানার সম্পর্কে কোনো যে বৈধ ডকুমেন্ট আমরা যেটা বুঝি, খাজনা রেকর্ড বা মিউটেশন, এই বিষয়ে কিন্তু তারা প্রদর্শন করতে পারেনি। এই জন্য একটু জটিলতা পরিস্থিতি তৈরি হয়েছে যে এই জায়গাটায় আসলে মূলত কার। দোকান দখলের ঘটনায় সৃষ্ট পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। তাই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার নিশ্চিতের দাবি এলাকাবাসীর।
ইফতেখার রায়হান, এখন গাজীপুর। মাথার খুলি ছাড়াই প্রায় 6 মাস স্বাভাবিক জীবনযাপন করেছেন চট্টগ্রামে আবির নামে এক কিশোর গ্যাংয়ের হামলায় মাথায় আঘাত পান আবির। অপারেশনের পর 6 মাস ধরে তার খুলি পড়েছিল চট্টগ্রাম মেডিকেলের ফ্রিজে। সম্প্রতি গ্রামবাসীর সাথে সংঘর্ষে মাথায় আঘাতপ্রাপ্ত 24 শিক্ষার্থী মামুন মিয়ার মাথার খুলে রাখার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আরও জানাচ্ছেন শোয়েব রহমান। 17 বছরের কিশোর আহসান আবির গেল রমজানে কিশোর গ্যাংয়ের দুপক্ষের মারামারিতে মাথায় গুরুতর আঘাত পান। হকি স্টিকের আঘাতে মস্তিষ্কে গুরুতর রক্তক্ষরণ হয়। তখন সেই রক্ত অপসারণে মাথার খুলি খুলে ফ্রিজে সংরক্ষণ করা হয়। আসলে আমি প্রথমে গাবলাছিলাম, মানে ওই ধরনের কোনো কিছু হলে আমাদের সামান্য একটা কিছু হয়ে গেলে তো আমাদের বড় ধরনের একটা কি হয়, সমস্যা হয়ে যায়। এখন স্যারকে যখন বলছে, স্যার বলছে কোনো সমস্যা হবে না, নির্ভয়ে থাকতে পারবেন। ঠিক এই স্যারে যে অনুযায়ী কন্ডিশনে কথাগুলো বলছে আসলে বাস্তবে তা প্রমাণিত হয়েছে, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। প্রায় 6 মাস আগে অপারেশনের পর তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয় মেডিকেলের ফ্রিজে। তবে মাথার খুলি ছাড়াই স্বাভাবিক মানুষের মতোই জীবনযাপন করছেন আবির। খাওয়া দাওয়া, নিত্যদিনের কাজ সারতে তেমন কোনো অসুবিধা হয়নি আবিরের। আমার মাথার খুলি খোলার পর 2 সপ্তাহ মতো আমি মানে একটু অস্থির ছিলাম। তারপর মাসখানেক পর আমার এখন 6 মাস চলতেছে। মাসখানেক মানে 2 সপ্তাহ অস্থির ছিলাম, তারপর এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। মাথার খুলি না থাকার কারণে আমার কোনো সমস্যা হয় না, আমি স্বাভাবিক জীবন যেভাবে ছিল সেরকম ছিলাম। চিকিৎসকরা জানান, গুরুতর এসব রোগীর খুলি খুলে রেখে তা ফ্রিজে নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। সাধারণত 2 মাসের মাথায় দ্বিতীয় অস্ত্রোপচার করে খুলি প্রতিস্থাপন করা যায়। তবে আবিরের গলায় ভিন্ন একটি রোগের অস্ত্রোপচার করায় এক্ষেত্রে সময় বেশি লেগেছে। মাথার খুলি ফ্রিজে রাখা, আবার এটা প্রতিস্থাপন করা, এটা হয়। আমরাও এই হাসপাতালেই প্রতি মাসে 4 থেকে 5টা অপারেশন এরকম করি, যেগুলোতে মাথার খুলি আমরা ফ্রিজ আপ করি, আবার সেটা প্রতিস্থাপন করি। অনেক সময় এমন হয় যে মাথার খুলি থাকে না, মানে ছোট ছোট টুকরা হয়ে খুলিটা ফেলে দিতে হয় বা ইনফেক্টেড থাকে এই বোনগুলো। তো সেক্ষেত্রে আমরা আর্টিফিশিয়ালি একদম কৃত্রিম পদ্ধতিতেই মাথার খুলি অ্যাজ ইট ইজ আগে যেরকম ছিল সেভাবে আবার বানাতে পারি। সেই বানানো কৃত্রিম খুলিটাই অনেক সময় আমরা রোগীদেরকে সেটা প্রতিস্থাপন করে দিই। মঙ্গলবার চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করে আবিরের খুলি আবারও প্রতিস্থাপন করা হয়। সব ঠিক থাকলে সে এবার নগরীর একটি কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেবে। হার নেই, চাপ দেবেন না। সম্প্রতি জোবরা গ্রামবাসীর সাথে সংঘর্ষে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুন মিয়ার এমন ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাথার খুলি খুলে রাখার পর সতর্কতা হিসেবে সাদা ব্যান্ডেজে এটি লিখে দেন চিকিৎসকরা। জানান, মামুন মিয়ার মাথার খুলিও 2 থেকে 3 মাস পর প্রতিস্থাপন করা হবে। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। যানজট নিরসনে প্রথমবারের মতো চাঁদপুর শহরে চলছে 2 রঙের অটোরিকশা। একদিন চলবে লাল, পরদিন চলবে নীল রঙের অটোরিকশা। এ নিয়ে বিস্তারিত জানাতে চাঁদপুর শহরের ওয়ারলেস মোড় থেকে যুক্ত আছেন তালহা জুবায়ের। তালহা, জানাবেন এই অটোরিকশাগুলো রাস্তার যানজট নিরসনে কিভাবে কাজ করবে? হাফিজ, আসলে চাঁদপুরের যে শহর রয়েছে সেখানে কিন্তু মাত্রাতিরিক্ত যানজটের কারণে কিন্তু যে রিক্সা চলাচল করে থাকে, বিশেষ করে সিএনজি চালিত অটোরিক্সা এবং অটোরিক্সা, আসলে সেই ধরনের যানবাহনগুলোকে কিন্তু প্রশাসন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে 2 ভাগে তাদেরকে ভাগ করে কিন্তু একদিন পর পর তাদেরকে চলাচলের সুযোগ দেওয়া হবে। আজকে কিছুক্ষণ আগে কিন্তু জেলা প্রশাসক মহসিন উদ্দিন, পাশাপাশি পৌর প্রশাসক সহ যারা পুলিশ বিভাগের কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এসে চালকদের সাথে কিন্তু আসলে সকাল থেকে কিন্তু এই বিষয়টি মনিটরিং করে গেছেন। আসলে শহরে ঢোকার যে 3টি প্রবেশ পথ রয়েছে, বিশেষ করে ওয়ারলেসের মোড় এবং পালবাজার ব্রিজের মোড় এবং বঙ্গবন্ধু সড়কের মাথা, আসলে এই 3টি পয়েন্টে কিন্তু তারা কিন্তু টহল দিচ্ছে। বিশেষ করে পুলিশের পাশাপাশি আমরা দেখতে পেয়েছিলাম সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এই কাজে অংশগ্রহণ করেছেন এবং এতে করে চাঁদপুরে যে নিবন্ধিত অটোরিকশা গুলো রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আসলে একদিন পর পর, অর্থাৎ জোড় সংখ্যা যেদিন চলবে, বেজোড় সংখ্যা কিন্তু সেই দিন চলবে না, পরের দিন চলবে। এভাবে কিন্তু আসলে অটোরিকশা চলাচল সীমিত করা হয়েছে। পাশাপাশি
এই দিনের বেলায় বিশেষ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পৌর এলাকাতে কোনো অবস্থাতেই যাতে ভারী কোনো যানবাহন চলতে না পারে, ট্রাক কিংবা তেলের লরি তা কিন্তু আসলে তারা নিষিদ্ধ করেছে। আসলে আমি কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে, তিনি যেটা বলেছেন যে প্রাথমিক অবস্থায় তারা প্রথম সপ্তাহে কিন্তু চালকদেরকে সতর্ক করবেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। এর পরবর্তী সপ্তাহ থেকে কিন্তু তারা মোবাইল কোর্টের মাধ্যমে যারা আইন অমান্য করবে তাদেরকে কিন্তু আইনের আওতায় আনবেন। কিছুক্ষণ আগে আসলে শুনতে পেয়েছি যে বঙ্গবন্ধু সড়কের মোড় রয়েছে, সেখানে কিন্তু যারা অটো চালক রয়েছে তারা কিন্তু বিক্ষোভ করছেন এবং তারা চলাচলের যেই রাস্তা রয়েছে তা কিন্তু তারা কিন্তু বন্ধ করে দিয়েছেন বলে আসলে জানতে পেরেছি। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন যে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তারা অটোরিকশার পাশাপাশি তারা মোবাইল ব্রাহ্মণ আদালতের মাধ্যমে কিন্তু আসলে যারা যে মোটরসাইকেল চলাচল করছে তাদের যাদের নিবন্ধন নেই কিংবা মোটরসাইকেলের সঠিক কাগজপত্র নেই তাদেরকেও কিন্তু তারা কিন্তু আসলে আইনের আওতায় আনছেন। তো আসলে সবকিছু মিলিয়ে চাঁদপুরের যানজট নিরসনের প্রশাসনের যে উদ্যোগ, এই ছিল আমাদের সবশেষ। চাঁদপুর থেকে যুক্ত ছিলেন তালহা জুবায়ের। মেহেরপুরে দিন দিন বাড়ছে মালচিং পদ্ধতিতে করলার চাষ। অল্প খরচ ও দাম ভালো হওয়ায় অনেকেই ঝুঁকছেন চাষে। চলতি মৌসুমে জেলার 3 উপজেলায় 177 হেক্টর জমিতে এই সবজির আবাদ হয়েছে, যেখান থেকে ব্যবসা হবে 16 কোটি 62 লাখ টাকা। মুজাহিদ আল মুন্নার তথ্য, ছবিতে প্রতিবেদন। মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগরের মাঠ জুড়ে চোখে পড়বে মালচিং পদ্ধতিতে করলা চাষের দৃশ্য। মাচা করে করলা চাষে কমেছে ফসলের রোগবালাই, ফলে কমেছে উৎপাদন খরচও। এতে চাষে আগ্রহ বেড়েছে চাষিদের। চাষিরা বলছেন, মাটিতে করলা চাষ করলে বাড়ে রোগবালাইয়ের প্রাদুর্ভাব। এতে উৎপাদন খরচ বাড়ায় ক্ষতির সম্মুখীন হতে হয় তাদের। তবে গেল কয়েক বছর কৃষি বিভাগের পরামর্শে মালচিং পদ্ধতিতে সবজি আবাদে কমেছে সেই খরচ। এতে প্রতি বিঘা জমিতে আবাদে খরচ হয় 40 থেকে 50 হাজার টাকা আর উৎপাদন হয় 50 থেকে 60 মন, যেখান থেকে 1,30,000 টাকার করলা বিক্রি করতে পারছেন চাষিরা। মেহেরপুরের মাটি ভালো হিসাবের জন্য করলাটা খুবই ভালো আর উন্নত মানের হয়, জাতও ভালো। করলা হয়েছে বাংলাদেশের ভিতর সর্বোচ্চ ভালো করলা। যদি আবহাওয়া ক্লিয়ার থাকে ইনশাআল্লাহ চাষিরা লাভবান হবে। এবার বর্ষার কারণে প্রথম যে কোনটা আগাম করলা ছিল সেগুলোতে একটু ফল কম হয়েছিল, তবে এখন ব্যাপক ফল আসছে আর রোগ এমন নেই। আমরা কিছু ছত্রাকনাশক চাষিদের স্প্রে করার জন্য পরামর্শ দিই, সেই সাথে মাঝে মাঝে একটু কীটনাশক দেওয়া হয়। কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে জেলায় 3 উপজেলায় 177 হেক্টর জমিতে করলার আবাদ হয়েছে, যেখান থেকে উৎপাদন হবে 2655 টন আর বাণিজ্য হবে 16 কোটি টাকার। পুরো জেলাতে আমাদের 177 হেক্টর জমিতে এই করলার আবাদ হচ্ছে, যার মধ্যে আমাদের মেহেরপুর সদর উপজেলাতে 38 হেক্টর জমিতে এই করলের আবাদ হচ্ছে। এখানে বিশেষ করে আমাদের কৃষিবিদ চিট, তারপরে হচ্ছে টিয়া সুপার, পাপিয়া সুপার জাতগুলান সবচেয়ে বেশি এখানে জনপ্রিয় হয়েছে। গেল বছর এই জেলায় 170 হেক্টর জমিতে করলার আবাদ হয়, যেখান থেকে বাণিজ্য হয় 1500 কোটি টাকা। এখন মেহেরপুর। ভারতের পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিতে যশোর সীমান্তে দেখা দিয়েছে বন্যা। প্লাবিত হয়েছে 12টি গ্রাম, বেড়েছে সীমান্তবাসীর ভোগান্তিও। বিস্তারিত প্রতিবেদনে। যশোরের শার্শা উপজেলার বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় গেল মাসের শেষ দিকে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় বাড়তি পানি ইছামতি নদী হয়ে বাংলাদেশের অংশে প্রবেশ করছে। সীমান্তের রুদ্রপুর, দাউদখালী ও কাটাখালী ব্রিজ কালভার্ট হয়ে হুহু করে ঢুকছে দূষিত পানি। প্রবল স্রোতে ওই পানি দুটি খাল হয়ে মটরবাড়ি, কামানপোতা, পুটখালী, গোগা সহ বিভিন্ন গ্রামের বাড়িঘর ভাসিয়ে দিচ্ছে। এতে তলিয়ে গেছে মাঠে রোপণ করা ধান, সবজি সহ বিভিন্ন ফসলের ক্ষেত। ভেসে গেছে মাছের ঘের, ডুবে গেছে রাস্তাঘাট। এতে দুর্ভোগের পাশাপাশি ক্ষতির মুখে পড়েছেন বাসিন্দারা। যথেষ্ট পরিমাণ ক্ষতি হয়েছে ভাই, ধরো চাষবাস করে রুয়া পর্যন্ত হয়ে গেছে, তারপর বুড়ে গেছে। বিশাল পানির চাপ, চাষ সর্বিন্দে, তার মধ্যে আবার আমাদের ধান ফান সব বুড়িয়ে গিয়েছে। আমার 6 বিঘে ধান বুড়িয়ে গেছে, এখন খুব ঘর বাড়ি পানির তলায়। সরকার কোনো পদক্ষেপ নেয় তা আমাদের জন্য খুব ভালো হবে আর কি, নাই তো আমাদের পথে ভিখারি হয়ে যেতে হবে। শুধু বাড়িঘর বা মাছের ঘের বা কৃষি ফসলই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে 20টি শিক্ষা প্রতিষ্ঠান। ব্যাঘাত ঘটছে পাঠদানে। পানির জন্য আমরা যাতায়াত করতে পারছি না। আমাদের স্কুলের ভিতরে আমাদের পাঠদানের পানি আসাতে পাঠদানের খুব সমস্যা হচ্ছে। আমার এই বিদ্যালয়ে প্রতি বছরেই আমরা এই পানিতে
কষ্ট পাই। উজানের পানি, বিশেষ করে ভারতে আসা পানি আর বৃষ্টির পানিতে আমাদের এই বিদ্যালয়টা প্রতি বছরই পানিতে নিমজ্জিত থাকে। এমন পরিস্থিতিতে ভারতীয় সীমান্ত দিয়ে এপারের অংশে বেড়িবাঁধ দেওয়ার পাশাপাশি এলাকার রাস্তাঘাট উঁচু করা সহ সম্ভাব্য পানি প্রবেশের স্থান বন্ধের ব্যবস্থা নিচ্ছে উপজেলা প্রশাসন। মূলত যে পানিটা ঢুকেছে ইছামতি পানি, এটা কায়বা ইউনিয়নের দাঁতখালী রুদ্রপুর যে খাল আছে, ইছামতি নদীর সাথে কানেক্টিং একটা খাল আছে, এই খালটা দিয়ে পানিটা প্রবেশ করে। এখানে একটি স্লুইস গেট নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছিলাম, তো পানি উন্নয়ন বোর্ড এক্সিন মহোদয় এসেছিলেন, তিনি দেখে গিয়েছেন। তিনি আশ্বস্ত করেছেন যে আগামী শুষ্ক মৌসুমে এখানে একটি স্লুইস গেট তারা নির্মাণ করে দিবে। সীমান্ত এলাকা পরিদর্শন শেষে বাস্তব পদক্ষেপ নেয়ার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। শাসা উপজেলার বৃহৎ একটা অংশে যে পানিটা প্রবেশ করতেছে, যার কারণে ফসলের ক্ষতি হচ্ছে। কি করা যায়, আশু পদক্ষেপ নেওয়া যায় যে মানুষগুলোর কষ্ট থেকে বাঁচানো, এর জন্যই মূলত আসা এবং সাধারণ মানুষের কাছ থেকে মতামত নেওয়া, যে তারা কি মনে করতেছে বা তাদের কাছ থেকে আগ্রহ বা মতামত যেটাই বলেন সবগুলো নিয়ে খুব তাড়াতাড়ি কি ব্যবস্থা নেওয়া যায়। আকস্মিক বন্যায় জেলার শার্শা উপজেলায় কৃষি খাতে 100 কোটি ও মৎস্য খাতে 70 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। এখন যশোর। 4 দফা দাবিতে চতুর্থ দিনের মতো চলছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীর গণছুটি কর্মসূচি। এতে ব্যাহত হচ্ছে গ্রাহক সেবা। এ নিয়ে আরও জানাতে কুমিল্লার পদুয়ার বাজার পল্লী বিদ্যুৎ সমিতি থেকে যুক্ত আছেন মাসুদ আলম। মাসুদ, কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে জানাবেন, বিস্তারিত কি তথ্য রয়েছে? উজ্জ্বল, চতুর্থ দিনের মতো যে কর্মবিরতি এবং গণছুটির কথা বলছিলেন সেটি আসলে অব্যাহত রয়েছে। তবে কবে নাগাদ এই যে সমস্যাটির সমাধান হবে সেটির বিষয়ে এখন পর্যন্ত আসলে যারা কর্মবিরতিতে রয়েছেন এবং গণছুটি পালন করছেন বা এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা কিছু আসলে বলতে পারছে না, কারণ এটা একেবারেই কেন্দ্রীয় সিদ্ধান্ত হিসেবে তারা পালন করে যাচ্ছেন। আমরা এখানে রয়েছি কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর কার্যালয়ে। এটি একটি জোনাল অফিস। এই অফিসে প্রায় 650 জনের মতো কর্মকর্তা কর্মচারী রয়েছেন। সেখানে বেশিরভাগ কর্মী আসলে এই যে আন্দোলনের আওতায় রয়েছেন। তারা হচ্ছে কর্মবিরতির সাথে এই যে কর্মবিরতি পালন করছেন বা গণছুটি পালন করছেন, এর আগেও তারা কিন্তু লাগাতার কর্মসূচি তাদের মধ্যে রয়েছে। তবে গত রোববার এই যে গণছুটির কার্যক্রম কর্মসূচি তারা পালন করছেন, এতে করে যে গ্রাহকের যে সেবা সেটা কিন্তু ব্যাহত হচ্ছে। কারণ হচ্ছে আমরা খোঁজ নিয়েছি আসলে এই কর্মবিরতির কারণে কিন্তু এই যে সকল ভোক্তা রয়েছেন, বিশেষ করে যারা জরুরি সেবার আওতাধীন রয়েছেন এবং লাইন মেরামত বা মিটার সংযোগ, বিলিং এই ধরনের কার্যক্রমে যারা আসছেন সেবা নিতে ভোক্তারা, তারা কিন্তু ভোগান্তির মধ্যে পড়ছেন। কারণ হচ্ছে যে সাব স্টেশনগুলোতে বিক্রয় এবং বিতরণ হওয়া রয়েছে সেটা কিছুটা আসলে স্বাভাবিক রয়েছে। তবে অন্য যে সেবাগুলোর কথা আমি বলেছি সেগুলো কিন্তু ব্যাহত হচ্ছে, যার কারণে ভোক্তারা ভোগান্তির মধ্যে আছেন। এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে বলছেন যে আসলে জরুরি যে সেবাগুলোর কথা রয়েছে, সেবাদানের বিষয়ে বিক্রয় বিতরণ বিদ্যুতের, সেটা কিছুটা তারা চাচ্ছে মানে চালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যাতে করে কোনো ধরনের ত্রুটি না ঘটে বা কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেই বিষয়ে আসলে তারা খেয়াল রাখছেন। তবে তারা বলছেন যে তাদের যে আন্দোলন, সে আন্দোলনের সাথে কিন্তু যে অন্যান্য যে কর্মীরা এখনও আসলে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারাও কিন্তু অংশগ্রহণ করতে পারেন। কারণ হচ্ছে যে তারা বলছেন তাদের যে আন্দোলনটা সেটি হয়েছে আসলে তাদের যে কর্মচারীদেরকে আসলে চাকরিচ্যুত করা হয়েছিল বা হয়রানিমূলকভাবে বরখাস্ত করা হয়েছিল, তাদেরকে তাদের জায়গায় পুনর্বহাল, একই সঙ্গে যে সকল কর্মীদেরকে বিভিন্ন জায়গায় আপনার স্থান পরিবর্তন করা হয়েছিল, তাদের পদোন্নতির বিষয় তারা এই যে দাবিটা, সেই দাবির একটি দাবি তারা বলছেন। এছাড়াও তাদের যে এই দাবিগুলো ছাড়াও যে 4 দফা দাবি
তারা যে গণছুটির যে কর্মসূচি পালন করছেন তারা বলছেন যে এগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের যে দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত মূলত তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে ধীরে ধীরে কিন্তু মানুষের ভোগান্তি বাড়ছে এবং সেবা ব্যাহত হচ্ছে। তো উজ্জ্বল এই ছিল কুমিল্লা থেকে সবশেষ। কুমিল্লার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের গণছুটি কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন মাসুদ আলম। সিলেটের ভোলাগঞ্জে পাথর লুটের পর প্রায় 300 লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন করেছে প্রশাসন। যদিও প্রতিস্থাপিত এসব পাথর ভাঙা থাকায় পর্যটকদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিবেশ কর্মীরা বলছেন এই কাটা পাথরে শুধু দুর্ঘটনাই নয়, অনেক ক্ষতি করছে পরিবেশেরও। তাদের পরামর্শ প্রকৃতিকে ঠিক রেখে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে পাথর প্রতিস্থাপনের। গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন সেলিম মিয়া। সিলেটে লুট হওয়া পাথর উদ্ধার করে ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় এভাবেই ছড়িয়ে ছিটিয়ে প্রতিস্থাপনের কাজ চলমান রেখেছে জেলা প্রশাসন। তথ্যমতে গত 1 মাসে প্রায় 30 লাখ ঘনফুট পাথর উদ্ধার করে তা প্রতিস্থাপন করা হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রতিদিনই হাজারো পর্যটকের পদচারণায় মুখর থাকে পরিচিত এই এলাকা। কিন্তু এখন প্রশ্ন উঠেছে পাথর প্রতিস্থাপন প্রক্রিয়া নিয়ে। যে প্রাকৃতিক পাথরগুলো ছিল স্বচ্ছ সাদা, সেখানে এখন নানা রঙের পাথরের সমাহার। তার মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের মধ্যে কাটা পাথর আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে পর্যটকদের মধ্যে। চলার পথে অসাবধানতাবশত এসব ভাঙা ও কাটা পাথরে ঘটছে দুর্ঘটনা। পর্যটকদের জন্য তো আসলে এটা অবশ্যই অনেক ক্ষতির কারণ। একটা বাচ্চা কাচ্চা এরকম হুচুট খায় পড়লে তো অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হতে পারে। লাগে ধরেন পাকাতে যাচ্ছে, আহত হচ্ছে। এটা তো এমনিতেই প্রকৃতি পরিবেশ, এর মধ্যে কৃত্রিম ভাবে রাখা হয়েছে এগুলা। যখন পানি আসবে, এই কাটা পাথরগুলো যখন ওই পর্যায়ে পৌঁছাবে, তখন তো সমস্যা তো অবশ্যই হবে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, প্রাকৃতিক সৌন্দর্যের জায়গায় কাটা পাথর ফেলায় ভবিষ্যতে পানির স্বচ্ছতা নষ্ট হওয়ার পাশাপাশি ঝুঁকি বাড়ছে পর্যটকদের শারীরিক নিরাপত্তায়ও। প্রকৃতিকে ঠিক রেখে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমেই এসব পাথর প্রতিস্থাপনের পরামর্শ তাদের। প্রশাসনের পক্ষ থেকে যে কাটা পাথরগুলো, যেগুলো বিভিন্ন কাঁসার স্টেশন থেকে আনা হয়েছে, সেগুলো বসানোর কারণে পর্যটকরা মারাত্মকভাবে দুর্ঘটনার সম্মুখীন হবেন এবং সাদা পাথরের যে অরিজিনাল পর্যটন সৌন্দর্য আছে সেটি বিঘ্ন ঘটবে। পর্যটকরা এখানে কেন যান? স্বচ্ছ পানি দেখার জন্য বা পাথরের সাথে পানির যে সংশ্লেষ সেটা উপভোগ করার জন্য তারা এখানে যান। কিন্তু কাটা পাথরের কারণে পানির গুণগত মান একদিকে নষ্ট হয়েছে, পানির স্বচ্ছতা নষ্ট হয়েছে, যার জন্য পর্যটকদের কাছেও এর কিন্তু আকর্ষণ কমে যাচ্ছে। উপজেলা প্রশাসন বলছে বিষয়টি তাদের নজরেও এসেছে। পাথর প্রতিস্থাপন করার সময় বিষয়টি খেয়াল না থাকলেও শিগগিরই কাটা পাথরগুলো অপসারণের আশ্বাস প্রশাসনের। প্রথম তো নিয়ে আগে স্পটে ফেলতেছি, ফেলার পরে আস্তে আস্তে দেখতেছি কোনগুলো কাটা আছে কোনগুলো আস্তে আস্তে এগুলো সর্টিং করা হচ্ছে। এগুলো আস্তে আস্তে আমরা সবাই ফেলতেছি। সাদা পাথরের প্রাকৃতিক সৌন্দর্যকে ঠিক রাখতে হলে ভবিষ্যতে প্রশাসনের নজরদারি ও কার্যকর ব্যবস্থা আরও জোরদার করার দাবি পর্যটন সংশ্লিষ্টদের। গুলজার আহমেদ, এখন সিলেট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ও সার্বিক পরিস্থিতি নিয়ে শিবিরের সংবাদ সম্মেলন চলছে, সরাসরি চলে যাচ্ছে সেখানে। এর থেকে লজ্জা আর কিছু হতে পারে না। অপরাধীদের বিচারের জন্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর আলামিন স্যারকে প্রধান করে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু লজ্জার ব্যাপার হচ্ছে তিনি অপরাধীদের ন্যূনতম বিচারের আওতায় এনে জুলাইয়ের সাথে বেইমানি করেছে। আমরা মনে করি মানবিক বিবেচনায় ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া শিক্ষার্থীদের সুযোগ একাডেমিক পরিসরে সীমাবদ্ধ রাখা যেতে পারে, অন্যথায় এটা প্রমাণিত হবে যে তাদের কেবল চাকসু নির্বাচনে অংশগ্রহণের জন্যই ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে, যা ছাত্র সমাজ মেনে নেবে না। ৮. গঠনতন্ত্রে উল্লেখিত চাকসুর বিভিন্ন কমিটিতে সভাপতিকে সীমাহীন ক্ষমতা দেওয়া হয়েছে। আমরা মনে করি সভাপতির ক্ষমতা হ্রাস করে নির্বাচিত সহসভাপতি, সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট সম্পাদকদের ক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন। ৯. নির্বাচন কমিশনের অধিকাংশ সদস্য সরাসরি একটি বিশেষ দলের রাজনীতির সাথে জড়িত থাকা অবস্থায় নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত নিয়ে আমরা শঙ্কিত। নির্বাচন কমিশনের দায়িত্ব থাকা প্রফেসর জাহিদুর রহমান চৌধুরী, তিনি প্রকাশ্য ছাত্র শিবির সহ তার মতের বিরোধী সকলের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করেন। এমন একজন শিক্ষক নির্বাচন কমিশনে থাকলে সেই নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করতে হবে। ১০. আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি একটি পক্ষ প্রশাসনের সকল ব্যর্থতার দায় ইসলামী ছাত্র শিবিরের উপরে চাপানোর ব্যর্থ চেষ্টা চালাচ্ছে।
প্রশাসনের ভিতরে থাকা একটি পক্ষ নিয়মিত বিতর্কিত কর্মকাণ্ড করে তাদের মদতপুষ্ট ছাত্র সংগঠনকে দিয়ে এই কার্যক্রমে ছাত্র শিবির জামাত শিবির বলে প্রচার করছে, কিন্তু দেখা যায় ওই বিতর্কিত কর্মকাণ্ডের দায়িত্বে থাকা শিক্ষকগণ বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। যেমন চাকসুর গণতন্ত্রে দপ্তর সম্পাদক পদে পুরুষের জন্য সংরক্ষিত করা, জুলাই এক্সিবিশনে রিস্কাওয়ালার ঐতিহাসিক যে ছবি ছিল সেই ছবিতে দাঁড়িপাল্লা মার্কা যুক্ত করা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলছে শিবিরের সংবাদ সম্মেলন, সরাসরি ছিলাম সেখানে। শেষ করবো এখন জনপদে, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ডাকসুর ভিপি জিএস এজিএস পদে বিপুল ভোটে ছাত্র শিবিরের সাদিক কায়েম, ফরহাদ মহিউদ্দিন জয়ী। কাল ডাকসুর ভোট, চলছে প্রস্তুতি। বাদপড়া সংসদীয় আসন পুনর্বহাল দাবিতে বাগেরহাটে দ্বিতীয় দফায় ফের 2 দিনের হরতাল। ফরিদপুরেও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। গাজীপুরে ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা, থানায় অভিযোগ দিয়ে উল্টো ঘর ছাড়া ভুক্তভোগী পরিবার। নিরাপত্তা নিশ্চিতের দাবি। কিছু বললেই বলে যে তোরা আওয়ামী লীগের লোক, তোদেরকে মামলা দিব, মিথ্যা মামলা দিয়ে তো স্বামীকে ধরায় দিব। রাস্তায় ঘুরতেছি, তার ভয়ে জীবন বাঁচানোর জন্য আমরা নিজের বাড়িতে যেতে পারতেছি না। মাথার খুলি ছাড়াই প্রায় 6 মাস স্বাভাবিক জীবনযাপন ছবি শিক্ষার্থীর। খুলে রাখার ছবি ভাইরাল। সিলেটের ভোলাগঞ্জে প্রায় 30 লাখ ঘনফুট সাদা পাথর প্রতিস্থাপন। ভাঙা কাটা পাথরে দুর্ঘটনার শঙ্কা। সুনির্দিষ্ট পরিকল্পনার দাবি পরিবেশবিদদের। আর এই ছিল এখন জনপদের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন। সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।